Class 9 Physics for all by Joyanto sir. Subscribe and like it to get the notification for future video. আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ছিলাম। ওয়ার্ক পাওয়ার এনার্জির ওয়ার্ক পড়া হয়ে গেছিলো, পাওয়ার পড়া হয়ে গেছিলো। এনার্জির মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি আমরা পড়েছিলাম। আজকে আমরা গতিশক্তি পড়ব। কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বলতে আমরা বুঝবো যে কোনো বস্তু তার গতির জন্য বলতে দু ধরনের বা তিন ধরনের গতি হতে পারে। একটা হচ্ছে লিনিয়ার মোশন বা রৈখিক গতি, যেমন একটা গাড়ি চলছে, একটা গাড়ি একটা নির্দিষ্ট গতিবেগে চলছে, তাহলে তার এই যে ভি গতিবেগে চলছে, তাহলে তার এই গতির জন্য তার মধ্যে যে শক্তি অর্জিত হয় সেই শক্তিটাকে আমরা বলবো রৈখিক গতিশক্তি। আবার একটা গাড়ি যখন চলছে তখন তার চাকাগুলো বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে সার্কুলার পাথে রোটেট করছে। এই সার্কুলার পাথে রোটেট করার জন্য তার এক ধরনের শক্তি তৈরি হয়, যে শক্তিটাকে আমরা বলবো আবর্ত গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি। একটা লিনিয়ার কাইনেটিক এনার্জি সরল রৈখিক পথে সোজা একটা গতিতে চলছে, একটা ইউনিফর্ম মোশন বা অ্যাক্সিলারেটেড মোশন, ত্বরণ সহ গতি বা সমবেগে গতি, সোজা কথায় সরল রৈখিক গতি। এই গতির জন্য তুমি একটা ঢিলকে ছুড়ে দিলে, তার গতির জন্য তার মধ্যে একটা শক্তি অর্জিত হলো, যে শক্তিটাকে আমরা বলবো রৈখিক গতিশক্তি বা লিনিয়ার কাইনেটিক এনার্জি। আবার কোনো বস্তু রোটেট করছে, বৃত্তপথে ঘুরছে, তার ওই গতির জন্য যে শক্তিটা অর্জিত হয় সেটাকে আমরা বলবো রোটেশনাল কাইনেটিক এনার্জি। আর এক ধরনের শক্তি হচ্ছে ভাইব্রেটরি কাইনেটিক এনার্জি বা কম্পনজনিত গতিশক্তি, যে কোনো একটা পার্টিকেল একটা নির্দিষ্ট জায়গা থেকে ভাইব্রেট করছে, অসিলেট করছে, মানে কম্পিত হচ্ছে। এই কম্পনের জন্য তার যে শক্তিটা হয় দ্যাট ইজ ভাইব্রেটরি বা অসিলেটরি কাইনেটিক এনার্জি। তা তোমাদের ক্লাস 9-এর সিলেবাসে আমরা যেটা আলোচনা করব সেটা শুধু রৈখিক গতিশক্তি, মানে লিনিয়ার মোশনের জন্য, সরল রৈখিক গতির জন্য তার যে শক্তি অর্জিত হয় তাকে আমরা বলবো রৈখিক গতিশক্তি। আসলে শক্তি যে অর্জিত হয়, এনার্জি যে গেইন করে সেটা বুঝতে পারবে। ধর একটা ঢিল, এই ঢিলটাকে আমি যখন ছুঁড়ে দেব তখন তার মধ্যে একটা শক্তি থাকবে, সেই শক্তির জন্য ঢিলটা যদি তোমার মাথায় গিয়ে আঘাত করে তাহলে তোমার মাথাটা ফেটে যাবে। তার মানে আমি ঢিলটাতে এমনিতে কোনো শক্তি ছিল না, ধরো একটা ঢিল আমি হাতে ধরে আছি, শক্তি নেই, কিন্তু যখনই তাকে ছুঁড়ে দিচ্ছি, যখনই ছুঁড়ে দেওয়া হচ্ছে তখনই সে কিছু পরিমাণ এনার্জি গেইন করছে, যার ফলে সে কিছু পরিমাণ কাজ করতে পারছে। ওই ঢিলটা গিয়ে তোমার মাথায় আঘাত করলে তোমার মাথাটা ফেটে যেতে পারে। গতিশক্তির হিসেবটা করা হয় কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে, যে কোনো গতিশীল বস্তুকে আমি প্রথমে থামাবো, থামাতে গিয়ে আমার যতটা কাজ করতে হবে গতিশীল বস্তুটাকে থামাতে গিয়ে, সেটাই হচ্ছে তার গতিশক্তি। আমি গতিশক্তির ক্যালকুলেশন দেখাচ্ছি, ক্যালকুলেশন অফ কাইনেটিক এনার্জি। ধরো কোনো একটা বস্তু যার ভর হচ্ছে এম ভরের একটা বস্তু ভি বেগে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? আমার বোর্ডের ডান দিকে যাচ্ছে। এবার তার মানে ওর প্রাথমিক গতিবেগটাই হচ্ছে ভি। এবার আমি একে থামাতে চাইলে কি হবে? আমাকে গতির বিরুদ্ধে বল প্রয়োগ করতে হবে, যেদিকে গতি তার উল্টো দিকে বল প্রয়োগ করলাম। আমাকে গতির বিরুদ্ধে বল প্রয়োগ করতে হবে, যার ফলে এর গতিবেগটা কমবে এবং কমে কোনো সময় এর গতিবেগ হয়ে যাবে 0। তাহলে বস্তুটার প্রাথমিক গতিবেগকে আমরা ইউ দিয়ে লিখি, ইউ ইকুয়াল টু ভি, এবং অন্তিম গতিবেগ ভি ইকুয়াল টু 0। এই জায়গাটা যেন গুলিয়ে না যায়। প্রাথমিক গতিবেগ ইউ ইকুয়াল টু ভি আর অন্তিম গতিবেগ ভি ইকুয়াল টু 0। অন্তিম গতিবেগকে ভি দিয়ে ডিনোট করা হয় আর প্রাথমিক গতিবেগকে ইউ দিয়ে ডিনোট করা হয়। তাহলে প্রাথমিক গতিবেগ ইউ, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু ভি, এবং ফাইনাল ভেলোসিটি ভি, যেটাকে ভি দিয়ে ডিনোট করা হয়, ইকুয়াল টু 0। এবার আমি যখনই এই বস্তুটার উপর বল প্রয়োগ করব, এর একটা ত্বরণ বা মন্দন যাই হোক কিছু তৈরি হবে,
ত্বরণ বা মন্দন যেটাই তৈরি হোক না কেন, ত্বরণ বা মন্দন সমান সমান বল বাই ভর, বল বাই ভর। ধরা যাক বস্তুটা থামার আগে কতটা অতিক্রম করলো, s দূরত্ব অতিক্রম করলো, s দূরত্ব অতিক্রম করে ও থামলো। তাহলে আমি এই ইকুয়েশনটা লিখছি ফার্স্ট চ্যাপ্টারে, আমরা এই ইকুয়েশন সেকেন্ড চ্যাপ্টারে আমরা গতির ধারণাতে আমরা এই ইকুয়েশনগুলো করেছিলাম যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। ইকুয়েশনটা মনে করতে পারছো নিশ্চয়ই। v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, v হচ্ছে ফাইনাল গতিবেগ, তাহলে ফাইনাল গতিবেগ হচ্ছে 0 0 স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার, u হচ্ছে প্রাথমিক গতিবেগ, দ্যাট ইজ v স্কয়ার প্লাস 2 ইনটু a হচ্ছে মাইনাস f বাই a। মাইনাসটা লিখলাম এই কারণে যেহেতু এই ত্বরণটা গতির বিরুদ্ধে তৈরি হচ্ছে, তাই এটা আসলে নেগেটিভ অ্যাক্সিলারেশন বা ঋণাত্মক ত্বরণ ইনটু s। এখান থেকে তুমি যেটা বার করে ফেলতে পারবে সেটা s ইকুয়াল টু বার করতে পারবে, s ইকুয়াল টু v স্কয়ার বাই, আর একটা আমি করে লিখি, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। এই পাশটাই করছি, তাহলে 0 ইকুয়াল টু v স্কয়ার মাইনাস 2f(s) বাই m। এবার এটাকে এই পাশে আনছি, 2 প্লাস হয়ে যাবে fs বাই m ইকুয়াল টু v স্কয়ার, তাহলে f ইনটু s ইকুয়াল টু mv স্কয়ার বাই 2। এবার আমি কতটা কাজ করলাম, কৃতকার্য বার করতে হবে, কারণ আমি বললাম যে গতিশক্তির ক্যালকুলেশন ইজ ভেরি ইন্টারেস্টিং। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান টু স্টপ দ্য বডি। ওই বডিটাকে স্থির করতে গিয়ে তোমাকে কতটা কাজ করতে হয়েছে সেইটা তুমি বার করলে, সেটা যদি বার করতে পারো সেই পরিমাণ কাজটাই, যতটা কাজ তুমি করেছো সেটাই ওই বস্তুর গতিবেগ। তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, কৃতকার্য ক্যালকুলেট করতে হবে। তাহলে কৃতকার্য সমান সমান বল ইনটু সরণ, দ্যাট ইজ fs, কিন্তু fs সমান সমান তুমি কি বার করেছো, fs সমান সমান বার করেছো হাফ, আলাদা করলাম, mv স্কয়ার। এটাই হচ্ছে গতিশক্তির ফর্মুলা। তাহলে কোন বস্তুর গতিশক্তি হাফ ইনটু তার ভর ইনটু গতিবেগের স্কয়ার, তার মানে কোন বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ ইনটু m ইনটু v স্কয়ার। আজকে নিউমেরিক্যাল প্রবলেমে আমি যাচ্ছি না, নিউমেরিক্যাল প্রবলেম পরের দিন এটা দেখাবো। নেক্সট হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক যদিও তোমাদের বইয়ে নাও থাকতে পারে, কিন্তু তোমরা করে রাখবে। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড মোমেন্টাম, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, এন্ড মোমেন্টাম মানে ভরবেগ। মোমেন্টাম তোমরা নিউটনস লতে পড়েছো, ভর ইনটু বেগ, এই রাশিটাকে বলা হয় ভরবেগ। তাহলে আমি প্রথমে কাইনেটিক এনার্জি লিখে ফেলি। কাইনেটিক এনার্জিকে k দিয়ে লিখবো, k ইকুয়াল টু হাফ mv স্কয়ার, আর ভরবেগকে p দিয়ে লিখবো, p ইকুয়াল টু m ইনটু v। এই দুটোর মধ্যে আমাকে রিলেশন বার করতে হবে, জাস্ট ওয়েট। that is k equal to 2 টাকে এখানে গুণ করে দিচ্ছি, 2k equal to mv স্কয়ার। বোথ সাইডে একটা m দিয়ে মাল্টিপ্লাই করছি, 2k into m equal to m স্কয়ার v স্কয়ার, একটা m দিয়ে মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে, তাহলে 2km equal to m স্কয়ার v স্কয়ার কে আমি লিখতে পারি mv হোল স্কয়ার। mv মানেই হচ্ছে ভরবেগ p, তাহলে 2k into m equal to ভরবেগের স্কয়ার p স্কয়ার, বা p equal to, তোমরা জানো এটাকে যদি স্কয়ার রুট করি তাহলে এটা p হয়ে যাবে আর এদিকে হয়ে যাবে 2k।
দিস ইজ দ্য রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। আবার বলে দিই, পরের দিন যখন নিউমেরিক্যালস পড়াবো এই ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক অঙ্ক করাবো। নেক্সট হচ্ছে এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে হচ্ছে শক্তি সংরক্ষণ, এনার্জি কনজার্ভ। এটা মুছে দিলাম। এনার্জি কনজার্ভ মানে শক্তি সংরক্ষিত। সংরক্ষিত মানে হচ্ছে যার পরিবর্তন হয় না। এই শক্তি সংরক্ষণ ভালো করে শুনবে একটু, খুব ইম্পর্টেন্ট জায়গা। আসলে শক্তি, তুমি শক্তি তৈরিও করতে পারো না, শক্তি নষ্টও করতে পারো না। শক্তি শুধু একটা ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তিত হয়। যেমন আমি ভালো করে দেখো, এটাকে এখান থেকে সরালাম, আমি কিছু কাজ করলাম, এই সরালাম, আমি কিছু কাজ করলাম, আমার কিছু শক্তি নষ্ট হলো। স্যার আপনার তো শক্তি নষ্ট হলো। নিশ্চয়ই স্যার আমার শক্তি নষ্ট হয়েছে, কিন্তু সেই শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়েছে। যেমন আমি যখন এখান থেকে নিয়েছি, কিছুটা শব্দ শক্তিরও তৈরি হয়েছে আর কিছুটা তাপ শক্তি তৈরি হয়েছে। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার এই শক্তিটা কি আপনি আবার ফিরে পেতে পারেন? এই শক্তিটা ফিরে পাওয়া কঠিন। এই যে তাপ শক্তি এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হলো, এই শক্তিটা ফিরে পাওয়া কঠিন। এই যে ক্ষেত্রগুলো, এই যে ফিল্ডগুলো, যে ফিল্ডগুলোতে তুমি যখন কাজ করছো তখন আমার শক্তি নষ্ট হচ্ছে এবং সেই শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কিন্তু রূপান্তরিত শক্তিটা তুমি আর ইউজফুল ফর্মে পাচ্ছ না, তুমি সেই শক্তিটাকে আর ইউজ করতে পারছো না। এই ধরনের ফিল্ডগুলোকে বলা হয় নন কনজারভেটিভ ফিল্ড। আমি বাংলাটা এই মুহূর্তে মনে করতে পারবো কিনা, মনে করেছে অসংরক্ষিত ক্ষেত্র। অর্থাৎ যে ধরনের ক্ষেত্রে আমি যে কাজটা করলাম, আমি কাজ করলাম, আমার হাত গরম হচ্ছে, হাতটা গরম হচ্ছে, আমি যে কাজটা করলাম সেই কাজের জন্য আমার শক্তি নষ্ট হলো। শক্তিটা নষ্ট হলো মানে ডেস্ট্রয় হলো না, শক্তিটা অন্য ফর্মে চেঞ্জ করলো, কিন্তু এমন একটা ফর্মে চেঞ্জ করলো যে ফর্মটাকে আমি আর ইউজ করতে পারছি না, খুব একটা ইউজফুল ফর্মে চেঞ্জ করলো না। এই যে ফিল্ডটা, এই ফিল্ডটাকে বলবো নন কনজারভেটিভ ফিল্ড, বা বাংলাটা হচ্ছে অসংরক্ষিত ক্ষেত্র। আর একটা জিনিস দেখো তোমরা, আমি একটু দেখে আসি, হ্যাঁ যে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই জিনিসটাকে আমি ওপরে তুললাম। এবারও আমার কাজ হয়েছে, আমি কাজ করেছি, এই কাজ করলাম, আমার শক্তি নষ্ট হলো না, শক্তিটা অন্য কোনো বস্তুতে গেল, কার মধ্যে গেল, এর মধ্যে গেল, এবং এই শক্তিটা এখন এর মধ্যে জমা আছে, আমি খুব সহজেই এই শক্তিটাকে ইউজ করতে পারবো। এটাকে ফেলে দিলেই এ আবার কাজ করবে। তাহলে আগের বারের থেকে এবারে তফাৎটা হচ্ছে, আগের বারও আমি কাজ করেছিলাম, শক্তিটা অন্য কোনো ফর্মে রূপান্তরিত হয়েছিল, কিন্তু যে ফর্মে রূপান্তরিত হয়েছিল সেখান থেকে শক্তিটাকে আমি খুব সহজে ব্যবহার করতে পারছিলাম না। এই ধরনের ক্ষেত্রগুলোকে বলা হয় নন কনজারভেটিভ ফিল্ড বা অসংরক্ষিত ক্ষেত্র। কিন্তু যে ক্ষেত্রে শক্তিটা ট্রান্সফর্ম হচ্ছে এবং এমন একটা ফর্মে ট্রান্সফর্ম হচ্ছে, সেই ফর্মে ট্রান্সফর্ম হওয়ার সাথে সাথে আমি শক্তিটাকে আবার খুব সহজেই ইউজ করতে পারছি। এবার এই বস্তুটার মধ্যেই আবার শক্তিটা জমে আছে, ছেড়ে দিলেই এটা পড়ে যাবে এবং কাজ করবে। এই ধরনের ফিল্ডগুলোকে আমরা বলবো কনজারভেটিভ ফিল্ড। তাহলে তফাৎটা কি নন কনজারভেটিভ এবং কনজারভেটিভ ফিল্ডের? আমি একটু টাইমটা চেক করছি। অনেক টাইম আছে। নন কনজারভেটিভ এবং কনজারভেটিভের ক্ষেত্রে তফাৎটা হচ্ছে, যে কাজ করছে সে নন কনজারভেটিভ ফিল্ডেই কাজ করুক, অসংরক্ষিত ক্ষেত্রেই কাজ করুক, বা কনজারভেটিভ ফিল্ডেই কাজ করুক, সংরক্ষিত ক্ষেত্রেই কাজ করুক, উভয় ক্ষেত্রে কি হচ্ছে, যে কাজ করছে তার শক্তি নষ্ট হচ্ছে। নন কনজারভেটিভ ফিল্ডে ওই শক্তিটা এমন একটা শক্তিতে ট্রান্সফর্ম হচ্ছে, মেইনলি হিট এনার্জি এবং কিছু ক্ষেত্রে সাউন্ড এনার্জি, যেটাকে আমরা সহজে ইউজ করতে পারছি না। ওটাকে তুমি বলতে পারো তোমার ক্ষেত্রে নষ্টই হয়ে গেছে, তুমি ওটাকে আর ফিরে পাচ্ছ না। এই ধরনের ফিল্ডগুলোকে নন কনজারভেটিভ ফিল্ড বলবো। যেমন ঘর্ষণ ক্ষেত্র, ফ্রিকশনাল ফিল্ড। যেমন আমি এই যে বস্তুটাকে তুলছি, এটাকে ঘর্ষণ বলের বিরুদ্ধে তুলছি, এই ক্ষেত্রটা হচ্ছে নন কনজারভেটিভ। কিন্তু আমি যখন এটাকে তুলছি তখন আমি অভিকর্ষ, পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে তুলছি,
তাহলে ঘর্ষণ ক্ষেত্র বা ফ্রিকশনাল ফিল্ড হচ্ছে নন কনজারভেটিভ, আর গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্র হচ্ছে কনজারভেটিভ। সুতরাং কনজারভেটিভ ফিল্ডে তুমি যে শক্তিটা ওয়েস্ট করছো সেই শক্তিটা একটা ইউজফুল ফর্মে তৈরি হচ্ছে, যাতে তুমি পরবর্তী সময় আবার শক্তিটাকে ইউজ করতে পারছো। আমরা একটা মাত্র ইনস্ট্যান্স বাদ দেব, যদিও এটাই তোমাদের পক্ষে একটু কঠিন হবে, বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় আসার এটা চান্স নেই, পরীক্ষায় আসবে না এটা নিশ্চিত থাকতে পারো। তবু আমি পরীক্ষার জন্য শুধু পড়াই না, তোমরা যাতে টোটাল একটা নলেজ গ্যাদার করতে পারো। যেমন আমি কনজারভেটিভ বা নন কনজারভেটিভ ফিল্ডটা যদি নাও বলতাম, মোস্ট প্রবাবলি কোনো বইয়েই তুমি এই লেভেলে পাবে না কনজারভেটিভ এবং নন কনজারভেটিভ ফিল্ড কি, কিন্তু আমি বলে দিলাম যাতে তোমাদের নলেজটা তৈরি হয়। তাহলে এরকম একটা কনজারভেটিভ ফিল্ডে আমি যখন কোনো বস্তু মেকানিক্যাল এনার্জি ক্যালকুলেট করব, মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে যান্ত্রিক শক্তি, যেটা আরো সহজ করে মানে হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি, এর যোগফলটা সবসময় ধ্রুবক থাকে। অর্থাৎ গতিশক্তি যদি কমে তাহলে স্থিতিশক্তি বাড়বে, স্থিতিশক্তি যদি কমে গতিশক্তি বাড়বে, এবং মোট যোগফলটা সবসময় সমান থাকবে। তোমাদের একটা দেখাচ্ছি, ধরো কোনো একটা বস্তু, তোমাদের দুটো জিনিস বলে দিই। গতিশক্তি স্থিতিশক্তি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে mgh, এটা হচ্ছে স্থিতিশক্তি বা u ক্যালকুলেট করার ফর্মুলা। আর গতিশক্তি ক্যালকুলেট করার ফর্মুলা আজকেই আমরা শিখলাম হাফ mv স্কয়ার, হাফ m ইনটু গতিবেগ স্কয়ার, এটা হচ্ছে গতিশক্তি। এদের যে যোগফলটা এটা u প্লাস k, এই যোগফলটা সবসময় একই হবে, সেম হবে। কোনো কনজারভেটিভ ফিল্ডে মানে সংরক্ষিত ক্ষেত্রে। একটু দেখাই, দেখলে বুঝতে পারবে। ধরো এই হাইটটা হচ্ছে h, এখানে একটা বস্তু রয়েছে যার ভর হচ্ছে m, এর এখনকার গতিবেগ প্রাথমিক গতিবেগ, জাস্ট এটাকে এখন ছাড়া হবে বা ছাড়া হয়েছে, জাস্ট ছাড়া হয়েছে, গতিবেগ 0। যখন এটা এখানে নামলো, তোমরা বলো নিশ্চয়ই একটা কিছু গতিবেগ পেয়ে যাবে, আমি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিচ্ছি, এরকম ছেড়ে দিচ্ছি, যত নিচে নামছে তার তত গতিবেগ বাড়ছে। সুতরাং আমি ধরলাম এখানে যখন আসলো তখন এর গতিবেগ হচ্ছে u1, এবং এই উচ্চতাটা হচ্ছে x। যখন x উচ্চতায় আসলো তখন তার গতিবেগ হচ্ছে u1, এবং যখন জাস্ট এই লাইনটাকে টাচ করছে, এই সময় ওর গতিবেগটা আমি ধরলাম v। তাহলে একেবারে যখন h উচ্চতায় ছিল তখন ওর গতিবেগ ছিল u0 এবং উচ্চতা ছিল h। যখন x উচ্চতায় রয়েছে মানে ওপর থেকে দূরত্বটা হচ্ছে h মাইনাস x, তখন ধরলাম ওর গতিবেগ হচ্ছে u1, এবং যখন জাস্ট ওই লেভেলটাকে টাচ করছে তখন ওর গতিবেগ হচ্ছে v। আমি এই তিনটে পজিশনকে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, এখানে এই বস্তুটা যে গতিশীল, এটা অভিকর্ষের বলের প্রভাবে গতিশীল, গ্র্যাভিটির এগেইনস্টে এটা মুভ করছে। যেহেতু গ্র্যাভিটির এগেইনস্টে মুভ করছে তাই এটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে। আর একটু আগে তোমাদের আমি বলেছি যে গ্র্যাভিটেশনাল ফিল্ড কনজারভেটিভ ফিল্ড মানে সংরক্ষিত ক্ষেত্র। সুতরাং এই অবস্থায় ওর গতিবেগ, গতিশক্তি, স্থিতিশক্তির যোগফলটা 2 নম্বর পজিশনে গতিশক্তি স্থিতিশক্তির যোগফলটা 3 নম্বর পজিশনে গতিশক্তি স্থিতিশক্তির যোগফলটা সমান হবে। আমি একটা কথা বলে দিই, আমার ফোন নাম্বারটা তোমাদের কাছে সবার কাছে আছে, বা আমি যে ইউটিউবে আপলোড করি সেখানেও ফোন নম্বর দিয়ে দিই 32385। তোমাদের সমস্যা হলে আমাকে যে কোনো সময় ফোন করবে, আমি বুঝিয়ে দেবো। কার কোন জায়গায় সমস্যা হচ্ছে এটা ঠিক বোঝা আমার পক্ষে খুব কঠিন। সুতরাং তোমরা সমস্যা হলে তোমরা ফোন করবে, আমি কোনোভাবেই বিরক্ত হব না। ফোন করলে যে কেউ ফোন করতে পারো, আমি ইউটিউবে আপলোড করছি মানে সবার জন্য আপলোড করছি। সুতরাং তাকে আমি চিনি বা না চিনি সেটা সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে যেখানে তোমার অসুবিধা হচ্ছে, ইউ ক্যান কল মি এনি টাইম ফ্রম 8 AM to 10 PM। আচ্ছা, আমি
এক নম্বর পজিশনে একটা জিনিস কনফিউজ না হয়ে যাও, এখানে গতিবেগটাকে আমি ছোট ইউ দিয়ে লিখেছি আর গতি শক্তিটাকে আমি বড় ইউ দিয়ে লিখব। এক নম্বর পজিশনে মানে যখন ও লেভেল থেকে ভূমি থেকে এইচ উচ্চতায় আছে তখন ওর গতিশক্তি ক্যাপিটাল ইউ, এটার কাছে একটা 1 লিখছি বিকজ অফ এটা এক নম্বর পজিশন, এম জি ইনটু ওর হাইটটা, এখান থেকে এই হাইটটা কত, এখান থেকে এই হাইটটা হচ্ছে এইচ, তাহলে ওর গতিশক্তি হচ্ছে mgh। স্থিতিশক্তি কত, এই অবস্থানে তার স্থিতিশক্তি হচ্ছে mgh। আর গতিশক্তি কত, তোমরা একটা কাজ করো, এটা তোমাদের সুবিধা হবে, এইটা x না ধরে এটা x ধরো, তাহলে তোমাদের এটা করতে সুবিধা হবে। মানে এখান থেকে যতটা নেমেছে এটাকে x ধরো, তাহলে সুবিধা। আচ্ছা আমি আবার প্রথম থেকে বলছি, এক নম্বর পজিশনে তার স্থিতিশক্তি হচ্ছে mg ইনটু এখান থেকে এই হাইটটা h। গতিশক্তি কত, এটাকেও k1 লিখছি, এক নম্বর পজিশনে হাফ m ইনটু ওর গতিবেগ হচ্ছে 0 স্কয়ার, দ্যাট ইজ 0। তাহলে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, আমি বললাম মাঝে মাঝে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি এগুলোকে কাইনেটিক এনার্জি বলে ফেলছি, সেটা তোমরা বুঝতেই পারবে। ইউ গুলো পোটেনশিয়াল এনার্জি, কে গুলো কাইনেটিক এনার্জি, বাংলা একটু সমস্যা হচ্ছে আমার। এটা হচ্ছে u1 হচ্ছে mgh প্লাস k1 হচ্ছে 0, দ্যাট ইজ ইকুয়াল টু mgh, এক নম্বর পজিশন। দু নম্বর পজিশনে যাওয়ার আগে আমার এখানকার গতিবেগটা বার করতে হবে। গতিবেগটা বার করার জন্য আমি এটা মুছে নিলাম, এটা এক নম্বর পজিশন। দু নম্বর পজিশনে যাওয়ার আগে আমার এখানে গতিবেগ বার করতে হবে। গতিবেগ বার করার জন্য আমি এই ইকুয়েশনটা ইউজ করছি, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as ছিল, কিন্তু এখানে যেহেতু গ্র্যাভিটির এগেইনস্টে পড়ছে তাই এটা হয়ে যাবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন g, 2g ইনটু h, h হচ্ছে কতটা উচ্চতা নেমেছে। তাহলে v বলতে এই দুটো অবস্থানের মধ্যে ফাইনাল গতিবেগ, তার মানে u1 স্কয়ার ছোট হাতের লিখছি, u স্কয়ার প্রাথমিক গতিবেগ, g স্কয়ার 0 স্কয়ার প্লাস 2g ইনটু কতটা নেমেছে এখান থেকে, এই উচ্চতাটা কত, এটা হচ্ছে x, তাহলে 2gx, তাহলে u1 স্কয়ার ইকুয়াল টু 2gx। এবার আমি দুটো জিনিস বার করব, গতিশক্তি u2 দু নম্বর পজিশনে, বড় u, গতিশক্তি নয় স্থিতিশক্তি, স্থিতিশক্তি দু নম্বর পজিশনে u2 হচ্ছে mg ইনটু এখান থেকে হাইটটা, এটা হচ্ছে h, এটা x, তাহলে এইটুকু হচ্ছে h মাইনাস x, তাহলে স্থিতিশক্তি হচ্ছে mgh মাইনাস mgx। গতিশক্তি k2 হচ্ছে হাফ m ইনটু এখানের গতিবেগ, দ্যাট ইজ u1 স্কয়ার, দ্যাট ইজ হাফ m ইনটু u1 স্কয়ার হচ্ছে 2gx, তাহলে 2 কাটো, তাহলে এটা হচ্ছে mgx। এবার মোট যান্ত্রিক শক্তি যখন বার করব, আমি এদিকটা আসছে তো, হ্যাঁ, মোট যান্ত্রিক শক্তি বার করছি দু নম্বর পজিশনে, পোটেনশিয়াল এনার্জি u2 প্লাস কাইনেটিক এনার্জি k2, u2 প্লাস k2 হচ্ছে mgh, সরি এটা mgx, হ্যাঁ mgh মাইনাস mgx। দেখো তাহলে স্থিতিশক্তি আগে ছিল mgh, এখন হচ্ছে mgh মাইনাস mgx, মানে mgx পরিমাণ কমেছে, কিন্তু গতিশক্তি আগে ছিল 0, এখন গতিশক্তি হয়ে গেছে mgx প্লাস mgx, ক্যান্সেল mgx। তাই যতটা স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি কমেছে ঠিক ততটাই গতিশক্তি বেড়েছে, যার জন্য মোট যান্ত্রিক শক্তি কিন্তু কনস্ট্যান্ট রয়েছে। এবার আমরা 3 নম্বর পজিশনে যাব। 3 নম্বর পজিশনে যেতে গেলে আমাকে আগে এই গতিবেগটা বার করতে হবে। v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, v টা হচ্ছে ফাইনাল গতিবেগ, v স্কয়ার ইকুয়াল টু u টা হচ্ছে এখান থেকে 0 স্কয়ার প্লাস 2g ইনটু যতটা নেমেছে এখান থেকে একটা কতটা নেমেছে, h নেমেছে, তাহলে v স্কয়ার ইকুয়াল টু 2gh।
এবার আমি পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করব 3 নম্বর পজিশনে U3 mg ইনটু এই লেভেল থেকে হাইট, যেমন এখানে এই লেভেল থেকে হাইট ছিল h, এখানে হাইট ছিল h - x, এখানে যেহেতু এটা এখানে জাস্ট টাচ করছে তাই হাইটটা 0, তাই mg ইনটু 0। তাহলে খেয়াল করে দেখো এখন আর স্থিতিশক্তি নেই, মানে এখানে যখন স্থিতিশক্তি mgh ছিল এখানে কোনো স্থিতিশক্তি নেই, মানে mgh পরিমাণ স্থিতিশক্তি বেড়েছে, তার মানে নিশ্চয়ই গতিশক্তিও অতটা mgh পরিমাণ স্থিতিশক্তি কমেছে, তার মানে গতিশক্তিও নিশ্চয়ই অতটা বেড়েছে। খেয়াল বের করি আমরা k3 হাফ m ইনটু এখানে গতিবেগ v স্কয়ার দ্যাট ইজ হাফ m ইনটু v স্কয়ার মানে হচ্ছে 2gh কেটে কেটে হচ্ছে mgh। এবার আমি এই পজিশনে মোট যান্ত্রিক শক্তি বার করছি। মোট যান্ত্রিক শক্তি হচ্ছে U3 বড় হাতের প্লাস k3 মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তি হচ্ছে 0, গতিশক্তি হচ্ছে mgh, তাহলে মোট যান্ত্রিক শক্তি mgh। তাহলে আমরা দেখালাম 1 নম্বর পজিশনেও মোট যান্ত্রিক শক্তি ছিল mgh, 2 নম্বর পজিশনেও মোট যান্ত্রিক শক্তি mgh, 3 নম্বর পজিশনেও মোট যান্ত্রিক শক্তি mgh। তুমি যেখানে খুশি করে দেখবে মোট যান্ত্রিক শক্তি mgh, যদিও এটা যত নিচের দিকে নামবে তত স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে এবং কাইনেটিক এনার্জি কিন্তু ঠিক সেই পরিমাণ ইনক্রিজ করবে, যার ফলে মোট শক্তি কনস্ট্যান্ট থাকবে। আমি আর এই চ্যাপ্টারে আর নতুন করে পড়ানোর কিছু নেই, নিউমেরিক্যাল একটা ক্লাস নেব আর 2-1 দিনের মধ্যেই ওই ক্লাসটা আপলোড করব। এই সপ্তাহে অ্যাকচুয়ালি আমি একটু বিজি ছিলাম, মেয়ের একটু ভর্তি রেজাল্ট ইত্যাদি কারণে, যে কারণে সত্যিই আমি ভিডিও পাঠাতে পারিনি। ঠিক আছে, আমি এখন কি বলবো, গুড নাইটই বলি, কারণ আমি রাত 10টার সময় ক্লাস নিচ্ছি। গুড নাইট, ভালো থাকবে।